পরের বাড়িতে থাকা মানেই পরাধীন। চিন্তা করলে আসলে আমরা পাখিদের মতো স্বাধীন। ইচ্ছা করলে আমরা যেখানে খুশি সেখানে থাকতে পারি। আজ এখানে ভালো লাগছে না, অন্য কোথাও থাকতে মন চাইছে, সাথে সাথে আমরা বাসা পরিবর্তন করে পাখিদের মতো অন্য কোথাও থাকতে পারি। তবে পাখিরা ভাড়া না দিয়ে স্বাধীন থাকে, আমরা ভাড়া দিয়ে স্বাধীন থাকার চেষ্টা করি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। রান্নার জন্য সবজি কেটে রেডি করে নিচ্ছি। রান্না করব ট্যাংরা মাছ ঝিঙে দিয়ে, উচ্ছে ভাজা, শুটকি আর আমডাল। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর কয়েকটা কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি। উচ্ছে আর ঝিঙেও কাটা হয়ে গেছে। লইট্টা শুটকি ভিজানোর আগেই কয়েকটা কেটে নিয়েছিলাম। শক্ত মনে হচ্ছে, কাটা যাচ্ছে না, তার জন্যই ভিজিয়ে রেখেছি বাকিগুলো সহ। তবে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন আবার একটু ধুয়ে নিয়েছি। কাটার পর আবারও ভাসিয়ে ভাসিয়ে কয়েকবার ধুয়ে নেব। সাবধানের মাইর নেই, যদি বালি থাকে। অনেক সময় লইট্টা শুটকিতে প্রচুর বালি থাকে, কারণ আমরা তো জানি না শুটকিগুলো কোথায় শুকাচ্ছে, কী অবস্থা। তাই শুটকিগুলো ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন পরিষ্কার করে বেছে কুটে আবার ধুয়ে নেব। কাটাকুটি শেষ, জায়গাটা পরিষ্কার করে মুছে রাখব। প্রথমে উচ্ছেগুলো ভাজা করে নিচ্ছি। হলুদ লবণের সাথে একটু আতপ চালের গুঁড়ো দিয়ে উচ্ছেগুলো ভালোভাবে মাখিয়ে ভাজতে বসিয়েছি। তার জন্য বেশি তেল টানে নাই। ওই তেলে আরও একটু তেল দিয়ে ট্যাংরা মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই যেহেতু বড় আছে, তাই সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম। এক পিঠ খুব সুন্দর মতো ভাজা হয়েছে, ও পিঠটাও এরকম ভাজা হলে নামিয়ে নেব। রান্নার জন্য সব রেডি করে নিলে মনোযোগ দিয়ে রান্না করা যায়। তাই আমি সব সময় রান্নার আগেই একেবারে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে কুটে রেডি করে নিই। খুব সুন্দর মতো ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এই তেলেই এক মুঠো পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট অল্প তাপে ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম। এরই মধ্যে পেঁয়াজটা একটু নরম হয়ে লালচে হয়ে গেছে। এবার ঝিঙ্গেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দেব। এখন ঝিঙ্গে থেকে জল বের হয়ে যাবে। এই জলেই খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখেছি। কি সুন্দর মতো ঝিঙ্গিটাও নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেল। আর এদিকে পেঁয়াজটাও লালচে হয়ে গেল। 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি, মনে হচ্ছে বেশি হবে, তাই একটুখানি উঠিয়ে রেখেছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। সব মিলিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ফোটানো গরম জল দেব। ট্যাংরা মাছের তরকারিটা একেবারে মাখো মাখো রান্না করব, তার জন্য অল্প করে জল দিয়েছি। এখন ভেজে রাখা ট্যাংরা মাছ দিয়ে দিলাম।
সবকিছু মিশিয়ে ঢেকে রান্না করব ৫-৬ মিনিট। এই সুযোগে আমি শুটকি রান্নার জন্য সবকিছু রেডি করে নেব। ট্যাংরা মাছের তরকারিতে মরিচ একটু বেশি হয়ে যাবে ভেবে অল্প একটু মরিচ উঠিয়ে পেঁয়াজের উপর রেখে দিলাম। স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি। কারণ শুটকির তরকারি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। তারপরেও ঝাল কম দিয়েছি। আগে অনেক ঝাল দিতাম তরকারিতে, কিছুদিন যাবৎ ঝাল কমিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। কয়েকটা কাঁঠালের বিচি দিয়েছি, গোটাই থাক। কাঁঠালের বিচি পার্থ খেতে চায় না, তার জন্যই গোটা গোটা দিয়েছি। আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগে। খুব সুন্দর মতো মশলাটা মাখিয়ে নিলাম। হাত ধুয়ে সামান্য করে একটু জল দেব। এদিকে মাছের তরকারিটার কি অবস্থা দেখি। এরই মধ্যে খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। তারপরও ঢাকা দিয়ে আরো 2 মিনিটের মতো রান্না করব। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। ঝোলটা আর একটু শুকিয়ে নেব, কারণ ডাল রান্না করব এটার সাথে খাওয়ার জন্য। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, এখন নামাবো। ডালে ফোড়ন দেব, তাই অল্প করেই সরিষার তেল দিচ্ছি। ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, তাই ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি। 1 মুঠো মসুরের ডাল পরিষ্কার করে ধুয়ে ফোটানো গরম জলে বসিয়েছি। 2-1 বার বলক আসার পর একটা আম কেটে দিয়েছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়েছি, সামান্য একটু হলুদ আর একটা কাঁচামরিচ দিয়েছি। সব মিলিয়ে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেলে ঘুটে নিলাম। ফোড়নে দিচ্ছি কালো সরিষা। সরিষা ফোড়নে দিলে চামচ দিয়ে এভাবে ডলে দিতে হয়, না হয় ছিটকে গায়ে পড়ে। ফোড়নটা রেডি হয়ে গেলে ডালের উপর দিয়ে দেব। গরমের সময় এরকম পাতলা ডাল কত যে ভালো লাগে খেতে। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেল। 2-1 বার বলক আসার পর ঢেকে নামাবো। এবার শুটকি রান্না করব। তেল গরম হলে মাখানো মশলাটা দিয়ে দেব। বেশি করে পেঁয়াজ রসুন কুচিয়ে দিয়েছিলাম। এভাবে নেড়েচেড়ে ঢেকে ঢেকে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। কষানোতেই যেন পেঁয়াজ রসুন নরম হয়ে একেবারে গলে যায়। ঢাকা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কিছুটা নরম হয়ে গেছে, এখন দেব লইট্টা শুটকি। শুটকিটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার শুটকি সহ ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে দিলাম। আবারও ঢেকে রান্না করব। 3-4 মিনিট ঢেকে রান্না করেছিলাম। এরই মধ্যে খুব সুন্দর মতো কষানো বা ভাজা হয়ে গেছে। এখন দেব ফোটানো গরম জল। মশলা মাখানো প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম। আরও একটু জল লাগবে, কারণ এখানে কাঁঠালের বিচি আছে, ওটাও ভালোভাবে সিদ্ধ হতে হবে। আবারও ঢেকে 4-5 মিনিট রান্না করব অল্প তাপে। 4-5 মিনিট পর দেখুন কত সুন্দর হয়ে গেছে। পেঁয়াজ রসুন একেবারে গলে গেছে, কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে গেছে। মনে হচ্ছে শুটকিটাও গলে যাবে, তবে শুটকিটা না গললেই খেতে ভালো লাগবে। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে নেব। ঝিঙে দিয়ে ট্যাংরা মাছের ঝাল দেখতে যে কত লোভনীয় লাগছে। এদিকে লইট্টা মাছের ঝালটা দেখুন।
দারুণ লাগছে দেখতে। আমি তো বলছি সুন্দর লাগছে, দারুণ লাগছে, চমৎকার হবে। আসলে দুটি রান্না আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রান্নাবান্না শেষ, এখন ঘরের কাজ করছি। আজ শুক্রবার, পার্থও বাসায় আছে, তাই ওকে বললাম ওর রুমের বইপত্রগুলো উপর থেকে মানে ওয়ারড্রপের উপর থেকে নামিয়ে দিতে। ওগুলি আমি দেখে দেখে মুছে মুছে বস্তায় ঢুকিয়ে নেব। সেই মোতাবেক বাপ বেটা দুইজন রুমের সব কিছু নামিয়ে গুছিয়ে নিল। খাটের নিচে যা যা আছে ওগুলিও বের করে দিল। আমি গিয়ে বইগুলো বস্তায় ঢুকালাম দেখে দেখে মুছে, আর বাকি সব কিছু বের করে এনে রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে এনেছি, কিন্তু মুছি নাই। গতকাল সন্ধ্যার সময় শোকেস থেকে কাচের যা যা আছে সব কিছু বের করে এনে কাপ, প্লেট, গ্লাস সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কারণ শোকেজে অনেকদিন পর্যন্ত পড়েছিল, ওগুলিতে ধুলাবালি ময়লাও জমে গেছে। তাই সব কিছু পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড়ের উপর উপুড় করে রেখেছিলাম সারা রাত। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আগে বড় একটা বালতিতে প্লেটগুলো ভাঁজ করে নিয়েছি একটার পর একটা। একটা প্লেট রেখে তার উপর কাগজ দিয়েছি, তারপরে আরেকটা প্লেট রেখেছি। এরকম করে বড় বালতিতে প্লেটগুলো নিয়েছি। বাকি গ্লাস, কাপ আরও ছোট ছোট প্লেট আছে, ওগুলি আরেকটা বালতিতে নেব। সব মিলিয়ে সব কিছু গুছিয়ে নিতে অনেক সময় লাগবে। বাড়ি থেকে আনা চাউলগুলো ড্রামে, বোতলে, বস্তায় রেখেছিলাম। সব কিছু তো এক জায়গায় রাখতে পারবো না, তাই কিছুটা খাটের নিচেও রেখেছি। ওগুলিতেও অনেক ময়লা জমে আছে। উপর দিয়ে সব কিছু ধুয়ে মুছে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আরও অনেক কিছু গোছানোর বাকি আছে। ওয়ারড্রপের ৩ ড্রয়ারে পাথর কাপড় চোপড়, ওগুলি আমি যে পর্দা দিয়ে বস্তা সেলাই করেছি ওই বস্তাতে ঢুকিয়ে নেব। আলমারির কাপড় চোপড়গুলিও বস্তায় বস্তায় সব ঢুকিয়ে নিয়েছি। এখন বাকি রইল রান্নাঘরের পটঘট গোছানো। ওগুলি আগামীকাল রান্নার পরে গোছাবো। আমরা পরশুদিন সকালবেলায় এখান থেকে সব কিছু নিয়ে নতুন ভাড়া বাড়িতে যাব। এই কারণেই তখন বলছিলাম আমরা যারা ভাড়া বাড়িতে থাকি আমাদের জীবন পাখির মতো, নিজেদের প্রয়োজন মতো আজ এখানে কাল ওখানে থাকতে হচ্ছে। 2020 সালের আগস্টের 26 তারিখে এই বাসায় আসছিলাম। সুখে দুঃখে 6টি বছর এই বাসায় কাটিয়ে দিলাম। তবে এই বাড়ির মালিক যিনি, তারাও স্বামী স্ত্রী দুইজনে খুব ভালো মানুষ। আমাদেরকে অনেক সম্মান করেছিলেন, অনেক ভালোবেসেছিলেন। আমরাও তাদেরকে সেরকম সম্মান এবং ভালোবাসা দিয়েছিলাম। ওরা স্বামী স্ত্রী দুইজনেই পার্থকে ছোট ভাইয়ের মতোই জানতো। ছেলে মেয়েরা মামা বলে ডাকতো, আমাদেরকে নানা নানু বলে ডাকতো। মোট কথা 6টি বছর অনেক সম্মানের সাথে কাটিয়েছিলাম। এখন নতুন বাসায় যাচ্ছি, ওখানে গিয়েও সব কিছু মনের মতো করে তৈরি করে নিতে হবে। ওনারা শুধু বাড়িটা দিবেন, কিন্তু ঘরটা আমাকেই সাজাতে হবে। আর সুন্দর আচার ব্যবহার দিয়ে সব কিছুকে মুগ্ধ করে রেখে শান্তিতে থাকার জন্য একটা নিরাপদ ব্যবস্থা করে নিতে হবে। আমি সব সময় এটা বিশ্বাস করি, আমি ভালো তো জগৎ ভালো। ঢাকা শহরে আজ অনেক বছর থেকেছি, অনেক বাড়িতে ভাড়া ছিলাম, কিন্তু আমাদের সাথে কেউ কোনোদিন খারাপ ব্যবহার করতে পারে নাই। তবে হ্যাঁ, একই বাড়িতে একটা হিন্দু ফ্যামিলির সাথে আমরা একত্রে ভাড়া ছিলাম। আমাদের এক রুম, ওনাদের 2 রুম। তখন আমার রুমারিয়া এক রুমে থাকতো। উনি চাকরি থেকে সদ্য অবসর নিয়ে বাড়ি চলে গেছে। বড় মেয়ের চাকরি হয়েছে, ওর বিয়ে দিয়েছি। কিছু বছর আমি মাঝখানে বাড়িতে ছিলাম। সেই সময় 3 জন 3 জায়গায় ছিলাম। সেই সুযোগে আমরা না থাকাতে ওই হিন্দু ফ্যামিলিটা আমার রুমারিয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। খারাপ ব্যবহার কোনো কাজকর্ম বা কোনো কিছু নিয়ে নয়, শুধু হিংসা করে। প্রথম প্রথম খুব ভালো ব্যবহার করেছিল, যখন দেখেছে যে আমার মেয়েরা লেখাপড়ায় ভালো, একজন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে, একজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, নিজেরা রান্না করে খায়, আবার সময় মতো
ইউনিভার্সিটিতে যাওয়া, বাসায় লেখাপড়া করা এইসব ওদের মোটেই পছন্দ হতো না। শুরু হয়ে গেল হিংসার যুদ্ধ। আমার মেয়েদেরকে শুনিয়ে শুনিয়ে ওদের মেয়েদেরকে শাসন করতো, আর কি বকাবকি, চিৎকার চেঁচামেচি করতো। মেয়েদের পড়াশোনার সময় অনেক ডিস্টার্ব করতো, এবং আমার মেয়েদের যখন রান্নার সময় হতো তখন ও চুলার উপর হয়তোবা এক চুলাতে জল ফোটাতে বসিয়ে দিত, অন্য চুলাতে ভাত বসিয়ে দিত। তখন আমার রুমা অথবা রিয়া গিয়ে বলতো, কাকিমা আমাদের তো রান্নার সময়, একটু পরে আমরা বের হব, জলের পাতিলটা একটু নামিয়ে রাখি। তখনই তেলে বেগুনে জ্বলে উঠতো, না 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 না, জলের পাতিল নামাবে না, আমার জল ফুটতে হবে। এই সেই বাজে বাজে কথা বলতো, অনেক রাগান্বিত হতো। তখন কতদিন আমার মেয়েরা রান্না না করে না খেয়ে ইউনিভার্সিটিতে চলে গেছে। বিকাল বেলায় যখন ওরা আবার বাসায় আসতো তখনও চুলা খালি থাকতো না। ওই মহিলা যে কোনো একটা বাহানা ধরে চুলার উপর কিছু না কিছু বসিয়ে রাখতো। আর সন্ধ্যা হলে আমার মেয়েদের পড়ার সময় ওর মেয়েদেরকে মারধর করতো, লেখাপড়ার জন্য অনেক বড় বড় জোরে জোরে কথা বলতো, আর আমার মেয়েদেরকে শুনিয়ে শুনিয়ে ওদেরকে তিরস্কার করতো, চেঁচামেচি করতো। এইসব দেখে শুনে মেয়েদের লেখাপড়া হচ্ছে না, কান্নাকাটি করছে, আর আমার কাছে ফোন করে বলতো, মা এই এই অবস্থা। তখন আমিও নিরুপায় হয়ে অনেক চিন্তায় পড়ে গেছি, আমারও কান্না চলে আসতো মাঝে মাঝে। ওই ফ্যামিলিটা কিন্তু আমাদের সম্প্রদায়ের, আমাদের এলাকার এবং দূর সম্পর্কের আত্মীয়ও হয়। তার জন্যই ওর বাসায় একটা রুম আমরা ভাড়া নিয়েছিলাম, শুধু মেয়েদের জন্য, ওরা নিরাপদে থাকবে। যখন রুম ভাড়া নিতে গেছি তখন কি যে মিষ্টি মিষ্টি কথা, কত আদর, কত যত্ন, যাওয়ার 10-15 দিন এরকম করেছিল। এরপর থেকে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে আমার মেয়েদেরকে অনেক কষ্ট দিয়েছি। একদিন রাত 8টার সময় আমার রুমা চুলা খালি পেয়ে ভাত বসিয়েছিল, এরপরে এসে পড়ালেখা করছে। ভাত হয়ে গেলে ভাবছে মার ঝরিয়ে নিয়ে আসবে, তারপরে 2 বোনে খাওয়া দাওয়া করবে। যখন ভাত হয়ে গেছে ভেবে চুলার ধারে গেল, চামচ দিয়ে ভাত নাড়াতেই দেখে ভাতের পাতিলে একটা আমের আঁটি, তাও আবার শুকনো আমের আঁটি, যেটা চুষে চিবিয়ে খেয়ে ওই ভাতের মধ্যে ফেলে রেখেছিল। তখন রুমা ভাত নাড়াতে গিয়ে এই অবস্থা দেখে রুমা ওই মহিলাকে বলল, কাকিমা আমাদের ভাতের পাতিলে আমের আঁটি কোত্থেকে এলো? তখন মহিলা রেগে গিয়ে বলছে, তোমাদের ভাতের পাতিলের খবর তোমরা জানো? তোমাদের ভাতের পাতিলে আমের আঁটি কি আমরা ফেলেছি? তোমরা 2 বোনে যুক্তি করে ফেলে আমার মেয়েদেরকে দোষারোপ করার জন্য এই ব্যবস্থা করেছো। তখন রুমা কান্না করতে লাগলো, কান্না করে করে আমার কাছে ফোন করেছে, মা এই অবস্থা। তখনই আমি ওই লোকের কাছে ফোন করলাম। ওই লোকটা তখন বাসায় ছিল না, দোকানে ছিল। তখন ওনাকে বললাম ফোন করে, দাদা এই অবস্থা যদি হয়, আমার মেয়েদের যদি কোনো ক্ষতি হয়, আপনার নামে আমি থানায় ডায়েরি করব এবং জিডি করে রাখবো। ভবিষ্যতে আমার মেয়েদের যদি কোনো সমস্যা হয় তখন আপনি এবং আপনার পরিবারের সবাই দায়ী থাকবেন। এই কথা শুনে ও বলল যে, কি বলেন, এইসব তো হওয়ার কথা ছিল না, এটা কেন হচ্ছে? আমি বলছি, কেন হচ্ছে আপনার পরিবারে গিয়ে জিজ্ঞাসা করুন। আমরা কাল ঢাকায় আসছি। পরদিন আমরা ঢাকায় এসে ওদের সাথে কয়েকদিন ছিলাম, সব আলামত দেখেছি, এবং তখন ওরা কিন্তু আমাদের সাথে কেউ কথা বলে না। আমি সেদে সেদে ওদের সাথে কথা বলি। আবার আমাদের পাশের ফ্ল্যাটে একজন হিন্দু ফ্যামিলি ছিল, ওনারা খুবই ভালো মানুষ ছিল, আর আমার রুমা রিয়াকে অনেক আদর যত্ন করতো। ঘরে যে এরকম সমস্যা ওনারা কিন্তু জানতো। একদিন দিদির বাসায় গিয়েছিলাম, তিনি আমাকে বলছেন, দিদি এই বাসাটা ছেড়ে দেন। এই মহিলা রুমা রিয়াকে একটুও সহ্য করতে পারে না, কারণ রুমা রিয়া লেখাপড়ায় ভালো, তারপর রান্না বান্না করে ভালো, চলাফেরা ভালো, ব্যবহার ভালো, এইসব ওদের সহ্য হচ্ছে না। আপনি তাড়াতাড়ি অন্য কোথাও বাসা দেখেন, মেয়েদেরকে এখান থেকে নিয়ে যান। এইসব কথা দিদি নিজে থেকেই বলছেন, কারণ বিভিন্ন সময় ওই মহিলা ওই দিদির কাছে গিয়ে এই ধরনের কথাগুলি বলতেন। রুমা আবার ওই দিদির মেয়েকে পড়াতো, মেয়েটাও কিন্তু ভালো ছাত্রী, বর্তমানে ভালো অবস্থানেই আছে। পরে আমরা দুজন অনেক ভেবে চিনতে
সিদ্ধান্ত নিলাম যে আমরা আবার ঢাকায় চলে আসব। পার্থ তখন ফেনী পাইলট হাই স্কুলে ৮ম শ্রেণীতে পড়তো। বার্ষিক পরীক্ষা যাওয়ার পর অনেক চেষ্টা করে ওকে ঢাকায় নিয়ে আসলাম। পরে ওই বাসাটা ছেড়ে দিয়ে পার্থর স্কুলের কাছেই বাসা নিলাম। ৩ ভাই বোন ওখানে থাকতো। পার্থকে বলেছি, মেট্রিক পরীক্ষায় যদি A+ পাও তাহলে আমরা সবাই ঢাকা চলে আসব। ঠাকুরের আশীর্বাদে মেট্রিক পরীক্ষায় পার্থ A+ পেয়েছিল। এরপরেই বড় মেয়ে ফেনী চলে গেছে বাসা নিয়ে। আমরাও ঘরের মালপত্র সব ট্রাকে বোঝাই করে ঘরে তালা লাগিয়ে সোনার সংসার ছেড়ে ঢাকায় চলে আসলাম এবং বড় বাসা নিয়ে সবাই একত্রে থাকলাম। গত ৩ বছর যাবৎ আপনাদের সাথে অনেক আনন্দে কাটাচ্ছি।